হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, সে ভারত থেকে ইরাকে গিয়েছিল গার্মেন্টস শ্রমিক হিসেবে, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তাতে গায়ের রক্ত পানি হয়ে যাওয়ার মতো অবস্থা। আর সে এবং আরও কিছু মেয়ে আটকা পড়ে জঙ্গিদের আস্তানায়। ওইসব ভয়ঙ্কর লোকগুলো মেয়েদেরকে বন্দি করে তাদেরকে ভোগ করত, আর যখন প্রয়োজন মিটে যেত সোজা গুলি করে মেরে ফেলত। কিন্তু এই মেয়েটি যখন তাদের আস্তানা থেকে পালিয়ে যায় তখন কি হয়? সে কি বেঁচে ফিরে আসতে পারে? তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের একটা অনুরোধ। বন্ধুরা, আমি আগের মতো আবারও রেগুলার ভিডিও আপলোড করছি। আমার মনে হচ্ছে আপনারা আমার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছেন। আবার অনেকেই হয়তো সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করেননি, যে কারণে ভিডিও দিলেও হয়তো নোটিফিকেশন পান না। তাই বেল বাটনটি প্রেস করে দিন আর উপভোগ করতে থাকুন দারুণ দারুণ সব এক্সপ্লেন। মুভি শুরুতেই আমরা জ্যোতি নামের এক সাধারণ ভারতীয় মেয়েকে দেখতে পাই। সে তার পরিবারের দায়িত্ব ও অভাবের সংসার সামলাতে ভালো উপার্জনের আশায় নিজের দেশ ছেড়ে সুদূর ইরাকে এক গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে আসে। এয়ারপোর্টে নেমে জ্যোতি দেখতে পায় তাকে রিসিভ করতে এসেছে রফিক নামের একটি ছেলে, যে ওই ফ্যাক্টরির ম্যানেজার হিসেবে কাজ করছে। রফিক জ্যোতিকে গাড়িতে তুলে ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি চলার মাঝপথেই হঠাৎ করে রাস্তায় মানুষের হুলস্থুল, চিৎকার আর প্রচণ্ড হট্টগোল কানে আসে। আসলে সেখানে কি ঘটেছে তা কৌতূহলবশত খতিয়ে দেখতে রফিক সেখানে গাড়ি থামায়। তারা দুজন গাড়ি থেকে নেমে উৎসুক জনতার ভিড় ঠেলে একটু সামনে এগিয়ে যায়। সামনে এগোতেই জ্যোতি এমন এক দৃশ্য দেখে, যা দেখে তার শরীরের গায়ের পশম শিউরে ওঠে এবং তার আত্মা কেঁপে ওঠে। সে দেখতে পায় একটি নিষ্পাপ ছোট্ট বাচ্চা মেয়ের শরীরে মারাত্মক বোমা ফিট করে বেঁধে রাখা হয়েছে। ইরাকি আর্মির এক সাহসী অফিসার প্রাণপণ চেষ্টা করছে বোমাটিকে তারা নিষ্ক্রিয় করার জন্য, কিন্তু বোমার টাইমের ডিজিটাল নম্বরগুলো খুব দ্রুত কমে আসছে। শেষমেশ তারা আর কোনো উপায় না দেখে ওই আর্মি অফিসার চরম হতাশায় চিৎকার করে উপস্থিত সবাইকে সতর্ক করে বলতে থাকে, সবাই এখান থেকে পালাও, বোমাটি এখনই ব্লাস্ট করবে, পালাও সবাই। কথাটি শেষ হতে না হতেই মুহূর্তের মধ্যেই বিকট গর্জন করে বোমাটি ফেটে যায়, আর সেই মাছুম বাচ্চাটির দেহ চোখের পলকে চূর্ণ বিচূর্ণ হয়ে বাতাসে উড়ে যায়। নিজের চোখের সামনে এমন নির্মম ও বীভৎস দৃশ্য দেখে জ্যোতি পুরো জমে বরফ হয়ে যায় আর মারাত্মক আতঙ্কিত হয়ে পড়ে। ভয়ে থরথর করে কাঁপতে থাকা জ্যোতিকে রফিক দ্রুত গাড়িতে এনে তোলে আর সেখান থেকে ফ্যাক্টরির দিকে রওনা দেয়। গাড়ির পেছনের ছিটে বসে যেন জ্যোতি নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না। তার এই আতঙ্কিত অবস্থা দেখে রফিক তাকে শান্ত করার অনেক চেষ্টা করে আর ফিসফিসিয়ে তাকে বোঝায়, জ্যোতি, এসব নিয়ে একদম বেশি মাথা ঘামিও না। এই যুদ্ধ বিধ্বস্ত দেশে সাধারণ মানুষের শান্তিতে ভাবার কিংবা বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই দেশের জনগণ একটু বেশি কিছু ভাবতে বা প্রতিবাদ করতে গেলেই কোনো না কোনো বোমা ফুটে তার জীবন শেষ হয়ে যায়। গাড়িতে চলতে চলতে গল্পের দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের আরও 6 মাস আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জ্যোতি আগে ভারতের একটি নামী এয়ারলাইন্সে গ্রাউন্ড স্টাফ হিসেবে চাকরি করত। একদিন ডিউটিতে থাকাকালীন সে দেখে এক বেয়াদব প্যাসেঞ্জার এয়ারলাইন্সের একজন বয়স্ক কর্মীকে সামান্য অজুহাতে গালাগালি করছিল, এমনকি তার গায়ে হাত তোলারও চেষ্টা করছিল। যদি সেই ঝগড়া আর ঝামেলার মাঝখানে দাঁড়িয়ে যায়, বয়স্ক লোকটি তাকে বাঁচাতে গিয়ে ধাক্কাধাক্কির এক পর্যায়ে যদি ভুলবশত ওই বেয়াদব প্যাসেঞ্জারের গায়ে আঘাত করে বসে। কোম্পানি কোনো গ্রাহকের উপর আঘাত করা অন্যায় হিসেবে ধরে নেয়। ঘটনার পরদিনই এয়ারলাইন্সের কর্তৃপক্ষ জ্যোতিকে ডেকে সোজা জানিয়ে দেয়, তোমাদের দুইজনের মধ্যে যে কোনো একজনের চাকরি আজই যাবে। এখন জ্যোতি, তুমি সিদ্ধান্ত নাও, ওই বয়স্ক লোকটির চাকরি কাটবো নাকি তোমার। জ্যোতি খুব ভালো করেই জানত বয়স্ক লোকটির উপরে পুরো একটা পরিবার নির্ভর করছে, তাই নিজের স্বার্থের কথা না ভেবে সে নিজেই চাকরিটা থেকে ইস্তফা দেয়। হুট করে চাকরিটা হাতছাড়া হয়ে যাওয়ায় জ্যোতি চরম অর্থনৈতিক সংকটে পড়ে যায়। সংসারের খরচ ও দেনা মেটাতে নতুন কাজের তাগিদে সে একটা ওভারসিজ জব এজেন্সিতে দৌড়ঝাঁপ শুরু করে, কিন্তু সেখানে গিয়ে এজেন্টের সঙ্গে কথা বলতেই এজেন্সির লোক জানিয়ে দেয়, এখন যে দু একটা ভালো কাজ খালি আছে সেগুলো জয়েন করতে গেলে মোটা অঙ্কের ডিপোজিট জমা দিতে হবে। এই কথা শুনে জ্যোতির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। চাকরি হারিয়ে এমনিতেই সে নিঃস্ব, এখন এই বিপদের দিনে এত মোটা অঙ্কের ক্যাশ টাকা জ্যোতি কোথায় পাবে? এজেন্টের সাথে তার কথাবার্তায় জানা যায় তার বাবা অনেক আগেই মারা গেছে, আর কিছুদিন আগে এক দুর্ঘটনায় তার ভাইও মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে তার ভাই ব্যাংক থেকে মোটা অঙ্কের একটা লোন নিয়েছিল। এখন সেই ঋণের পুরো বোঝা এসে পড়ে জ্যোতির কাঁধে। জ্যোতি এজেন্টের কাছে কানাকাটি করে অনেক আকুতি মিনতি করে একটা কাজের ব্যবস্থা করে দিতে বলে। তখন এজেন্ট বলে, একটা চাকরি আছে, বেতনও মোটামুটি ভালো, কিন্তু কাজটা করতে তোমাকে যেতে হবে ইরাকের মসুল শহরে। সেখানে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজারের কাজ রয়েছে। জ্যোতি ভালো করে জানত ইরাকের অবস্থা মোটেও ভালো না, কিন্তু নিজের কাঁধে থাকা ঋণের বোঝার কাছে সে বাধ্য ছিল। তাই শেষমেশ চাকরিটাতে রাজি হয়ে যায়। তবে বাড়ি ফিরে সে তার মাকে মিথ্যা বলে যে
সে একটা নতুন কাজ পেয়েছে, মাইনে অনেক ভালো, কিন্তু কাজটা মাস্কট শহরে। কারণ সে জানতো ইরাকের নাম শুনলে তার মা কোনোদিনও তাকে যেতে দেবে না। আসলে আমাদের যাদের উপরে পরিবারের দায়িত্ব থাকে তারা নিজেদের কষ্ট আর ঝুঁকির কথা এভাবেই লুকিয়ে রাখি যাতে পরিবার শান্তিতে থাকে। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনদের লড়াই সত্যি অতুলনীয়। আর সেই সকল প্রবাসীদের জন্য রইল আমার অকৃত্রিম ভালোবাসা। আপনি কি প্রবাসে আছেন? আর থাকলে কোন দেশে আছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। যাই হোক, আবার গল্পে ফিরে আসি। এরপর জ্যোতি তার কাছে জমা থাকা শেষ সম্বলটুকু নিজের সামান্য কিছু সোনার গয়না বিক্রি করে দেয়। সেই টাকায় বিদেশে যাওয়ার কেনাকাটা ও এয়ারলাইন্সের টিকিট জোগাড় করে অবশেষে সে ইরাকের উদ্দেশ্যে পাড়ি জমায়। আর ইরাকে নামার পর ফ্যাক্টরিতে আসার পথে চোখের সামনে সেই বীভৎস বোমা ব্লাস্টের ঘটনাটি ঘটে যায়, যা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। ঠিক এখানেই ফ্ল্যাশব্যাকের দৃশ্য শেষ হয়ে গল্প আবারও বর্তমান সময় ফিরে আসে। রফিক আর জ্যোতি ফ্যাক্টরিতে পৌঁছায়। সেখানে মালিক জ্যোতির সঙ্গে কথা বলে আর তাকে আশ্বস্ত করে বলে, তুমি একদম নিশ্চিন্তে থাকো, এখানে তুমি সম্পূর্ণ নিরাপদ। ইরাকি আর্মি আমাদের পুরো প্রোটেকশন দেয়। কিন্তু নিজের থাকার রুমে এসে জ্যোতি প্রচণ্ড ভয় এজেন্সির লোককে ফোন দেয়। সে রেগে বলে, আপনি তো বলেছিলেন যে এখানে কোনো ঝামেলা নেই, অথচ আজ এসেই আমার চোখের সামনে একটা ছোট্ট বাচ্চার উপরে বোমা ফুটতে দেখলাম। আমি এখানে একদম সেফ ফিল করছি না, 1 মিনিটও আমি থাকতে চাই না। আমাকে এখনই ভারতে ফেরানোর ব্যবস্থা করুন। এজেন্টের লোকটা ঠান্ডা মাথায় তাচ্ছিল্য করে বলে, ম্যাডাম, এসব ছোটোখাটো ঘটনা তো এখানে প্রায় সময় ঘটে। কিছুদিন আগে আমাদের দেশেও বোমাবাজি হয়েছে, সেজন্য কি ওখানকার মানুষ শহর ছেড়ে পালিয়ে গেছে নাকি? এজেন্সির লোকটা ফোনে স্পষ্ট জানিয়ে দেয় যে আপনি চাইলে আজই দেশে ফিরে আসতে পারেন, কিন্তু জমানতের একটা টাকাও ফেরত পাবেন না। জ্যোতি ভাবতে বসে, এমনিতেই দেনার দায় ডুবতে বসেছে, এখন যদি ডিপোজিটের টাকাটাও হাতছাড়া হয়ে যায় তবে তার পুরো পরিবার রাস্তায় বসে যাবে। আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে তাকে ইরাকেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিতে হয়। এজেন্টের এমন দায়িত্বহীন কথা শুনে জ্যোতি চরম হতাশ হয়ে যায়। তখন ফ্যাক্টরির ম্যানেজার রফিক তার পাশে এসে দাঁড়ায়। জ্যোতির ভেতরের ভয় আর অসহায়ত্ব দূর করতে রফিক তাকে নানাভাবে সাহস দিতে শুরু করে। সে জ্যোতিকে স্বাভাবিক পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য ফ্যাক্টরিতে কাজ করা অন্য কর্মচারীদের সঙ্গে একে পরিচয় করিয়ে দেয়। দিনের কাজের পর রাতে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করত, আড্ডা দিত আর হাসি খুশি গল্পে মেতে উঠত। আর রফিকের আন্তরিক ব্যবহারে জ্যোতির মন থেকে ভয়ের ছাপ অনেকটাই হালকা হতে শুরু করে। দেখতে দেখতে দুজনের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্বের তৈরি হয়ে যায়, যা ধীরে ধীরে একে অপরের প্রতি ভালো লাগা রূপ নিতে শুরু করে। এভাবেই দিন কাটছিল। একদিন ফ্যাক্টরিতে কাজ করার ফাঁকে জ্যোতির ছোট বোন ভারত থেকে ফোন করে। তার বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিল আর উপহার দাবি করছিল। বোনের সাথে হেসে খেলে কথা বলছিল, কিন্তু ঠিক সেই আনন্দঘন মুহূর্তেই ঘটে যায় এক চরম বিপত্তি। ফ্যাক্টরির দেয়ালে ঝুলে থাকা টিভিতে হঠাৎ ব্রেকিং নিউজ ভেসে আসে। ইরাকি সরকার ও আর্মি পুরো দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য জরুরি কারফিউ জারি করেছে। টিভিতে খবর দেখানো হচ্ছিল যে ড্যাশ নামের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন একের পর এক শহর দখল করে হামলা চালাচ্ছে। বন্ধুরা, এখানে আমি ওই আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের নাম উল্লেখ করছি না, তাহলে ইউটিউব কমিউনিটি গাইডলাইনে সমস্যা হতে পারে। তাই আমি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের নাম ড্যাশ হিসেবে উল্লেখ করছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। টিভির এই খবরটি দেখা মাত্রই জ্যোতির মুখের হাসি নিমিষেই মিলিয়ে যায়, আর পুরো ফ্যাক্টরির কর্মীদের মধ্যে এক আতঙ্কের ছায়া নেমে আসে। টিভিতে কারফুর খবরটা শেষ হতে না হতেই ভারতে থাকা এজেন্সির পলাশের ফোন বেজে ওঠে। পলাশ বলে, জ্যোতি, ইরাকের হাত থেকে পরিস্থিতি পুরো বের হয়ে গেছে। ভারতীয় দূতাবাস থেকে কঠোর নির্দেশ এসেছে, সব ভারতীয়কে এখনই দেশ ছেড়ে সরে পড়তে বলা হয়েছে। তুমি এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা এয়ারপোর্টে চলে আসো, আর আজকের ফ্লাইটে দেশের প্লেন ধরো। ফোনটা কেটে জ্যোতি আতঙ্কে সোজা কারখানার মালিকের রুমে ছুটে যায়। সে কান্নাকাটি করে বলে, স্যার, যেভাবেই হোক আমাকে এখনই এয়ারপোর্টে যাওয়ার ব্যবস্থা করে দিন। কিন্তু মালিক তাকে শান্ত করার সুযোগ পাওয়ার আগেই ঘটে যায় সেই নারকীয় অঘটন। হঠাৎ বিকট আওয়াজে ফ্যাক্টরি মেন গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে ওই সন্ত্রাসীরা। পরিস্থিতি বেগতিক দেখে কারখানার মালিক চটপট বুদ্ধি করে সব নারী কর্মীদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, তোমরা সবাই কোনো কথা না বলে তাড়াতাড়ি নিচের গোপন বেসমেন্টে গিয়ে লুকিয়ে পড়ো। আমি আর রফিক গিয়ে ওদের সঙ্গে কথা বলে সামাল দিচ্ছি। মালিকের কথা শুনে জ্যোতিসহ সব মেয়েরা দ্রুত বেসমেন্টে ঢুকে পড়ে। কিন্তু বাইরে কী ঘটেছিল? কারখানার মালিক হাত তুলে ওদের সঙ্গে কথা বলতে যেতেই সন্ত্রাসীরা কোনো কথা না শুনে সোজা তার বুকে গুলি চালিয়ে দেয়। চোখের সামনে মালিককে ঢলে পড়তে দেখে রফিক আতঙ্কে জমে যায়। এর পরের দৃশ্য ছিল রক্তহীন করার মতো বিভৎস। সন্ত্রাসীরা কারখানার পুরুষ কর্মীদের এক সারিতে দাঁড় করিয়ে দেয়। ধর্ম পরিচয়ের দোহাই দিয়ে নির্দয়ভাবে তাদেরকে একের পর এক গুলি করে হত্যা করতে শুরু করে। তবে তাদের দলের শক্তি বাড়াতে 5 জন তরুণকে জোর করে নিজেদের সঙ্গে নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর ভাগ্যচক্রে সেই 5 জনের মধ্যে রফিকের নামও ছিল।
এরপর সন্ত্রাসীরা বেসমেন্টের গোপন দরজা ভেঙে ফেলে এবং ভেতরে লুকিয়ে থাকা জ্যোতিসহ সব অসহায় মেয়েদেরকে পশুর মতো টেনে হিঁচড়ে বের করে গাড়িতে তোলে। তাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয় সন্ত্রাসীদের গোপন আস্তানায়। সেখানকার দৃশ্য ছিল আরও ভয়াবহ। দেখা যায় সন্ত্রাসীরা কয়েকজন মার্কিন নাগরিকের হাত পা বেঁধে বন্দি করে রেখেছে আর ক্যামেরা চালু করে হুমকির ভিডিও বানাচ্ছে। তারা আমেরিকান প্রশাসনকে সোজা আল্টিমেটাম দিচ্ছে যে আমাদের দাবি মতো অবিলম্বে $50 মিলিয়ন দিয়ে দাও, নইলে এদের এক একটাকে জবাই করব, একটাকেও জ্যান্ত ছাড়ব না। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের নিয়ে যাওয়া হয় সন্ত্রাসীদের একটা বিশাল ও বিলাসবহুল ঘরে। সেখানে তখন তাদের সন্ত্রাসী দলের নোংরা সেলিব্রেশন চলছিল। চারদিকে মদের বোতল গড়াচ্ছে আর তারা অশালীন গান বাজনার সঙ্গে রংতামাশা করছে। আর সেই ঘরেরই একপাশে বন্দি সব মেয়েদেরকে বোরকা পরিয়ে পুতুলের মতো করে এক সারিতে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, যাদের মধ্যে আমরা জ্যোতিকেও দেখতে পাই। ঠিক তখনই সন্ত্রাসী বাহিনীর এক কুখ্যাত লিডারের নজর গিয়ে পড়ে জ্যোতির উপর। লোলুপ দৃষ্টিতে সে জ্যোতির কাছে এগিয়ে আসে এবং তার হাত ধরে টেনে হিঁচড়ে জোর করে সন্ত্রাসী লিডারটি জ্যোতিকে বাথরুমের শাওয়ারের নিচে নিয়ে জঘন্য কাজ ও বাজে আচরণ করতে শুরু করে। আতঙ্কে শিউরে উঠলে জ্যোতি বুঝতে পারে এখন কিছু না করলে নিজের সম্মান আর বাঁচানো যাবে না। এক পর্যায়ে জ্যোতির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তার শরীরের সমস্ত শক্তি এক করে প্রচণ্ড রাগে লোকটাকে সজোরে একটা ধাক্কা মারে। লোকটি বাথরুমের পেচ্ছিল মেঝেতে ধপাস করে পড়ে গিয়ে মাথার পেছনে মারাত্মক আঘাত পায় এবং সঙ্গে সঙ্গে মারা যায়। নিজের হাতে লোকটা খুন হয়ে গেছে দেখে জ্যোতি প্রথমে একটু স্তব্ধ হয়ে যায়, কিন্তু জ্যোতির সাহস সঞ্চয় করে সেখান থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে। তবে দুর্ভাগ্যবশত আস্তানার অন্য সন্ত্রাসীরা টের পেয়ে যায় এবং চারপাশ থেকে তাকে ঘিরে ফেলে। জ্যোতি ভাবে আজকে তার আর কোনো নিস্তার নেই, লিডারকে মারার অপরাধে তাকে প্রাণ দিতেই হবে। ঠিক তখনই সেখানে হাজির হয় সন্ত্রাসী বাহিনীর মূল সর্দার আসাদ। জ্যোতির রূপ দেখে আসাদ মোহিত হয়ে যায় আর বলে, তোকে মারব না, তোকে আমি দাসী বানিয়ে রাখবো। আসাদের নারী আসক্তি ছিল প্রচণ্ড। সেখানে বোরকা পরা তার 4 জন বউও দাঁড়িয়েছিল। আসাদ জ্যোতিকে একটা শক্ত গোপন জেলে এনে বন্দি করে রাখে। সেখানে আগে থেকেই ইরাকের 2টা মাসুম বাচ্চা বন্দি অবস্থায় ছিল। মেয়ে দুটির অসহায় মুখ দেখে জ্যোতির খুব মায়া হয়, কিন্তু সে তো নিজেও তখন অসহায়। অন্যদিকে ভারতের জ্যোতির কোনো খোঁজখবর না পেয়ে তার মা খুব বিচলিত হয়ে যায়। সে দৌড়ে এজেন্সির অফিসে গেলে ম্যানেজার সব খুলে বলে, আমরা জ্যোতিকে পাঠিয়েছিলাম তখন পরিবেশ ভালোই ছিল, কিন্তু পরে হঠাৎ করেই এই যুদ্ধ আর বোমাবাজি শুরু হয়। আমি ওকে দেশে ফিরতে বলেও সে এখন কোথায় আছে জানি না। ম্যানেজার তাকে পরামর্শ দেয় যে সোজা দিল্লি গিয়ে ভারতীয় অ্যাম্বাসেডারদের সঙ্গে কথা বলতে। জ্যোতির মা দিল্লি গিয়ে দেখতে পায় সেখানে হাজার হাজার মানুষ তাদের স্বজনদের খোঁজে হতাশ হয়ে বসে আছে। রাতেও জ্যোতিকে না পেয়ে মা অস্থির হয়ে এক অ্যাম্বাসি অফিসারের গাড়ি ফলো করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সে হাত জোর করে কান্নাকাটি করে বলে, আমার মেয়ে জ্যোতি ইরাকে একা একা ফেসে গেছে, প্লিজ আপনারা কিছু একটা করুন। গল্পের পরের দৃশ্যে দেখা যায় সন্ত্রাসী সর্দার আসাদ জ্যোতিকে নিজের ঘরে এনে পাশে নিয়ে ঘুমিয়েছিল। আসাদ ঘুমিয়ে পড়তে জ্যোতি চুপচাপ উঠে নিজেকে বাঁচানোর জন্য একটা হ্যান্ডকাপ খুঁজে পায়। সে বুদ্ধি করে আসাদের 2 হাত খাটের সঙ্গে লক করে দেয়। ঠিক তখনই আসাদের ঘুম ভেঙে যায়, কিন্তু জ্যোতি কায়দা করে তাকে নিচে ফেলে দেয় আর টেবিল থেকে বন্দুক তুলে সোজা আসাদের কপালে তাক করে। ঘরের গোলমাল শুনে আসাদের সৈন্যরা ছুটে আসলেও জ্যোতি সাহসের সাথে আসাদকে জিম্মি করে সেই 2টি বাচ্চাকে সাথে নিয়ে একটা গাড়িতে উঠে পালিয়ে যায়। চলন্ত গাড়ি থেকে জ্যোতি গুলিবদ্ধ আসাদকে সজোরে লাথি মেরে রাস্তায় ফেলে দেয় আর স্পিডে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। পরে সৈন্যরা এসে আসাদকে উদ্ধার করে। এদিকে ভারতের টিভিতে জ্যোতির মায়ের ইন্টারভিউ দেখানো হচ্ছিল, আর ওদিকে জ্যোতি বাচ্চা 2টিকে নিয়ে ইরাকের এক দয়ালু পরিবারের বাড়িতে আশ্রয় নেয়। সেখানকার এক মহিলা মায়ায় পড়ে জ্যোতিকে বলে, তুমি আজ রাতটা এখানেই লুকিয়ে থাকো, কাল ভোরে আলো ফুটলেই তুমি সোজা এয়ারপোর্টে চলে যাও। মহিলাটির আশ্রয় রাত কাটানোর কথা থাকলেও পরদিন ভোরে আসাদের সন্ত্রাসীরা জ্যোতিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। ভয়ের মুখে মহিলাটি বাধ্য হয়ে সন্ত্রাসীদের কাছে স্বীকার করে নেয় যে জ্যোতি তার বাড়িতেই লুকিয়ে আছে, কিন্তু জ্যোতি আড়াল থেকে সবকিছু শুনে ফেলে এবং সময় নষ্ট না করে ওই মাসুম 2টি বাচ্চাকে নিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সন্ত্রাসীরা তাদের পিছু নিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে, কিন্তু সব বাধা পেরিয়ে ভাগ্যক্রমে জ্যোতি বাচ্চাদেরকে নিয়ে একটি ইরাকি আর্মি ক্যাম্পে পৌঁছে যায়। সেখান থেকে জ্যোতি বাড়ি ফোন করে তার মাকে বেঁচে থাকার খবর দেয়। অন্যদিকে ভারতের সেই অ্যাম্বাসি অফিসার তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বুঝিয়ে বলে, জ্যোতি নামের মেয়েটি এখন ইরাকের আর্মি ক্যাম্পে সেভ আছে, ওর মা অনেক কানাকাটি করছে, ওকে যেভাবেই হোক দেশে ফেরত আনতে হবে। কর্মকর্তারা স্পেশাল প্ল্যান বানায়। তারা জ্যোতিকে ফোনে জানায়, তোমাকে পাকিস্তানি নাগরিক সেজে নকল পাসপোর্টে দেশে ফিরতে হবে, তাছাড়া আর কোনো উপায় ছিল না। আমরা সব ফেক আইডি রেডি করে দিচ্ছি, তোমাকে শুধু কষ্ট করে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে হবে। সব ফেক কাগজপত্র রেডি হয়ে যাওয়ার পর জ্যোতি অবশেষে নিরাপদে এয়ারপোর্টে পৌঁছে যায়।
কিন্তু বিপদ তো এখনও মোটেও কাটেনি। এত কিছুর পরেও কিন্তু সর্দার আসাদ মরেনি। গুলি খেয়েও সে জ্যান্ত বেঁচে ছিল। সে তার পুরো দলবল নিয়ে সোজা আর্মি ক্যাম্পে এক ভয়াবহ হামলা চালিয়ে বসে। সেখান থেকে আসাদ জ্যোতির ভুয়া পরিচয়পত্র আর সে যে এয়ারপোর্টে যাচ্ছে সব খবর বের করে ফেলে। সাথে সাথে সন্ত্রাসীরা এয়ারপোর্টের চারপাশ থেকে ঘিরে ফেলে, অন্য হয়ে তল্লাশি শুরু করে। এয়ারপোর্টে ঢুকতে জ্যোতি সন্ত্রাসীদের আনাগোনা দেখতে পেয়ে চরম আতঙ্কে ওয়াশরুমে ঢুকে পড়ে। নিজেকে বাঁচাতে সে ওয়াশরুমের পানির ট্যাঙ্কের ভেতরে মাথা ডুবিয়ে একদম দম বন্ধ করে লুকিয়ে থাকে। নিজের জীবন বাঁচানোর তাগিদে একটা মানুষ যে কতটা কষ্ট সহ্য করতে পারে, এই দৃশ্যটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এভাবে বরফ ঠান্ডা পানির ট্যাঙ্কের ভেতর দম চেপে ডুবে থাকতে থাকতে একসময় বাইরে অন্ধকার নেমে আসে আর চারদিকে রাত হয়ে যায়। অনেকক্ষণ পর জ্যোতি আস্তে করে উকি মেরে দেখে সে একদম এয়ারপোর্টের রানওয়ের কাছাকাছি চলে এসেছে। এটাই তার নিজের দেশ, নিজের পরিবারের কাছে ফেরার শেষ সুযোগ। কিন্তু বড় মুশকিল হলো পুরো রানওয়েটায় লাইটে একদম ভরপুর ছিল। এই অবস্থায় একটুখানি সামনে যেতেই সন্ত্রাসীরা তাকে দেখে ফেলবে আর গুলি করে ঝাঁঝরা করে দেবে। ঠিক সেই চরম বিপদের মুখে জ্যোতি হঠাৎ করে তার সামনে রফিককে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। জ্যোতি তো এই অবস্থায় রফিককে নিজের সামনে দেখে যেমন অবাক হয় তেমনি খুব খুশি হয়ে যায়। রফিক ফিসফিস করে তাকে জানায় সে আসলে মন থেকে কোনোদিন সন্ত্রাসী দলে যোগ দেয়নি, শুধু নিজের প্রাণটা বাঁচানোর জন্যই তাদের দলে নাম লিখিয়েছিল। কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল জ্যোতিকে যে কোনো মূল্যে সাহায্য করা। জ্যোতি তাকে একসাথে ভারতে ফেরার কথা জানালে রফিক হেসে বলে, আমার ফেরার চেয়ে তোমার ফ্যামিলির কাছে নিরাপদে ফিরে যাওয়াটা অনেক বেশি দরকার। পরিকল্পনা অনুযায়ী রফিক নিজের জীবনের তোয়াক্কা না করে সাহসের সাথে মেইন পাওয়ার রুমে ঢুকে পড়ে। তারপর রানওয়ের সব লাইট বন্ধ করে দেয়। দেখতে দেখতে পুরো বিমানবন্দর অন্ধকার হয়ে যায়। আর এই সুযোগেই জ্যোতি প্রাণের ভয় অন্ধকারের ভেতর দিয়ে প্লেনের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু কপাল খারাপ, মাঝপথে আসাদের গুন্ডারা রফিককে ধরে ফেলে এবং পাওয়ার অন করে আবারও সব লাইট জ্বালিয়ে দেয়। আলো ফুটতেই জ্যোতি আবারও সামনে এসে পড়ে। আর কোনো উপায় না পেয়ে সে প্লেনের চাকার ভেতরের ছোট খালি জায়গাটিতে কোনো মতে নিজেকে গুটিয়ে লুকিয়ে পড়ে। এদিকে সন্ত্রাসীরা পুরো প্লেন খুঁজেও জ্যোতিকে কোথাও পায় না। ঠিক তখনই আসাদ জানতে পারে রফিকই আলো নিভিয়ে জ্যোতিকে পালাতে সাহায্য করেছে। রাগে পাগল হয়ে আসাদ বিন্দুমাত্র দয়া না দেখে একদম সামনে থেকে রফিককে গুলি করে মেরে ফেলে। এদিকে প্লেনটি উড়ে আকাশে চলে যায়। কিন্তু প্লেন যত উপরে উঠতে শুরু করে চাকার ভেতরে সেই জায়গাটিতে ঠান্ডা হিমাঙ্কের নিচে নামতে শুরু করে। -ডিগ্রির তীব্র ঠান্ডা আর অক্সিজেনের অভাবে জ্যোতির শরীর পুরোপুরি নীল হয়ে যায়। এক পর্যায়ে শ্বাস বন্ধ হয়ে সে জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে পড়ে। পরদিন ভারতে প্লেন নামার ঠিক মুহূর্তে যখন চাকাগুলো খুলে যায় তখন সেই ক্ষোভ থেকে অচেতন জ্যোতি সোজা রানওয়েতে আশ্রে পড়ে। এয়ারপোর্টে লোকেরা দ্রুত এসে তার আইডি কার্ড দেখে উদ্ধার করে। অলৌকিকভাবে সে বেঁচে যায় এবং পায় নতুন জীবন। মৃত্যুর মুখ থেকে ফিরলেও ইরাকের সেই ভয়ঙ্কর ঘটনাগুলো জ্যোতির মনে গভীর দাগ কেটে যায়। এই ধাক্কা সামলে উঠতে তার অনেক সময় লাগে, তবে আস্তে আস্তে সে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। পরের বছর জ্যোতির জন্মদিনের দিন জামার পকেটে হাত দিতে সে একটা পুরনো কাগজ পায়। কাগজটা বের করতেই দেখতে পায় এটা ইরাকে থাকা অবস্থায় রফিকের সাথে তোলা তার একটা ছবি। ছবিটার দিকে তাকিয়ে জ্যোতি আবারও ইরাকে সেই দিনগুলোতে হারিয়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে রফিকের হাসিমাখা মুখ আর নিজের জীবন দিয়ে তাকে বাঁচানোর কথা। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে সেই ছবির উপর। আর এই আবেগঘন দৃশ্যের মধ্য দিয়ে আজকের মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটা তোমাদের কেমন লেগেছে? আমি যদি বলি এই মুভিটাকে শুধুমাত্র 3টা ইমোজি দিয়ে প্রকাশ করবে, তখন তুমি কোন ইমোজি 3টা ব্যবহার করবে তা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও।